প্রিয় দর্শক, স্বাগত। দেখছেন বিশ্বের বিভিন্ন ঘটনা ও সংবাদ নিয়ে চ্যানেল 24 এর প্রতিদিনের আয়োজন ওয়ার্ল্ড নিউজ টুডে। আজকের সাথে ফারাবি হাফিজ। শুরুতেই শিরোনাম। শেষ মুহূর্তের প্রচারণায় জমজমাট ভারতের লোকসভা নির্বাচন, জরিপে এগিয়ে মোদি। কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী অং সান সুচি, অতিরিক্ত গরমে এই সিদ্ধান্ত। বিশ্বের এক প্রান্তে দাবদাহ আর অন্যদিকে বন্যা, দুর্যোগ কমাতে উষ্ণতা নিয়ন্ত্রণে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্বের আলোচিত নানান খবর আছে, তার মধ্যে একটি হচ্ছে এখন ভারতের নির্বাচন। 19 এপ্রিল থেকে ভারতের লোকসভা নির্বাচন। বিশ্বের সবচাইতে বেশি জনসংখ্যার এই দেশের ভোট ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত বিজেপি, কংগ্রেস সহ প্রধান দলগুলো। জনমত জরিপ বলছে যে এই নির্বাচনে ফের জয় পেতে পারেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নির্বাচন। ভারতের লোকসভা নির্বাচনে প্রায় 97 কোটি ভোটার বেছে নেবেন পছন্দের প্রতিনিধি। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ, এই 3 রাজ্যে ভোট হবে 7 দফায়। লোকসভার পাশাপাশি বিধানসভা নির্বাচন হবে সিকিম, ওড়িশা, অরুণাচল ও অন্ধ্রপ্রদেশে। তবে এবারও বিধানসভা নির্বাচন হবে না জম্মু ও কাশ্মীরে। সব বয়সী নাগরিকের ভোট নিশ্চিত ও নিরাপত্তা রক্ষায় কাজ করবে 1.5 কোটি নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী। বিশ্বের অন্যতম জনবহুল দেশটিতে রয়েছে 2500-এর বেশি রাজনৈতিক দল। তবে এর মধ্যে 10টি দলের দখলে আছে লোকসভার 86% আসন। 543টি আসনের মধ্যে এবারের নির্বাচনে 370টির টার্গেট নিয়ে এগোচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর সাথে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেস সহ প্রায় 2 ডজন আঞ্চলিক দলের জোট ইন্ডিয়ার। প্রথম ধাপে ভোট হবে 102 আসনে। এরপর কয়েক দফার ভোট চলবে 47 দিন ধরে। বিভিন্ন জনমত জরিপ বলছে এবারের নির্বাচনে সহজ জয় পাবে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। এমনটা হলে জওহরলাল নেহরুর পর টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। রাম মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সুনজর রয়েছে মোদির দিকে। নাগরিকত্ব সংশোধনী আইনের কারণে বিজেপির ওপর মুসলিম বিদ্বেষ থাকলেও 80% হিন্দু জনগোষ্ঠীর ভোট থাকতে পারে তার পক্ষে, এমন মত বিশেষজ্ঞদের। 543 আসনের লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন হবে 272টি আসন। 19 এপ্রিল ভোট শুরু হয়ে শেষ হবে 1 জুন। ফলাফল ঘোষণা করা হবে 4 জুন। রাখি জেসমিন, চ্যানেল 24। 1.5 মাস ধরে চলবে ভারতের এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। অভয়ারণ্য থেকে শুরু করে জাহাজের কন্টেইনারে পর্যন্ত স্থাপন করা হবে ভোট কেন্দ্র। দেশটির নির্বাচন কমিশন যেটি বলছে যে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত এবং সামাজিক রাজনৈতিক নানা বিষয়ে মাথায় রেখে 7 দফায় ভোট গ্রহণের আয়োজন তারা করছেন। তবে তীব্র গরম এবং বর্তমান বাস্তবতায় নির্বাচনী এই দীর্ঘ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়, কংগ্রেস সহ বিরোধী দলগুলো সেটিই বলছে। 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ, যা চলবে 1 জুন পর্যন্ত। এই নির্বাচনে প্রায় 98 কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংখ্যার বিচারে যা বিশ্বের মোট জনসংখ্যার 10%-এরও বেশি। 1.5 মাস ধরে চলা নির্বাচনের ফল ঘোষিত হবে 4 জুন। নির্বাচনে এত দীর্ঘ সময় লাগার পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটির বিশাল জনসংখ্যা ও আয়তনকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এই নির্বাচনে কাজ করবেন প্রায় 1.5 কোটি কর্মী। দেশের মরুভূমি ও পর্বতমালা অতিক্রম করে প্রতিটি গ্রাম ও বসতিতে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। প্রতিটি ভোটার যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে প্রত্যন্ত এলাকাগুলোতেও স্থাপন করা হবে ভোট কেন্দ্র, যার মধ্যে একটি থাকবে কেরালার দক্ষিণে বন্যপ্রাণীর অভয়ারণ্যে, অন্যটি গুজরাটে একটি জাহাজের কন্টেইনারে। এছাড়া বিভিন্ন স্থানে চলা সামাজিক ও রাজনৈতিক অসন্তোষ, উগ্রপন্থীদের দৌরাত্ম্য, এক এক জায়গায় এক এক রকম আবহাওয়া মোকাবেলা করতে হবে নির্বাচনের সময়।
স্বাধীনতার পর ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 সালে। অভিজ্ঞতা ও লোকবলের অভাবে প্রায় 4 মাস ধরে চলে সেই নির্বাচন। তবে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী এই দীর্ঘ প্রক্রিয়া গ্রহণযোগ্য নয় বলছেন বিরোধীরা। 2.5 মাস ধরে সরকারকে নিষ্ক্রিয় করে রাখার সমালোচনা করেছে কংগ্রেস। দীর্ঘ সময় আচরণবিধি জারি রাখার বিপক্ষে উদ্ধব ঠাকরে, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী অনেকে। সকলকে বলবো। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতের নির্বাচন ইস্যুতে বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার নাম নীলাভ বন্দ্যোপাধ্যায়। আমি নামটি সঠিক উচ্চারণ করতে পারলাম কিনা দাদা আমি জানি না, নীলাভ নাকি নীলাভ বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি ঢাকার স্টুডিও থেকে। একটু বলবেন, নির্বাচনের এখন পর্যন্ত আমরা বলছি যে পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, এত সংখ্যক ভোটারের দেশ, সেই দেশে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আপনার দল, আপনাদের জোট সন্তুষ্ট? না, দেখুন, আমরা বরাবরই যে দাবি তুলেছিলাম প্রথম থেকে যে আমরা ভোটাধিকারের বিষয়ে একমত, এবং আমরা একমত যে ভারতবর্ষ সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ, এখানে ভোটাধিকার হচ্ছে, এবং আমাদের দল, আমরা জাতীয় কংগ্রেস পূর্ণভাবে আমরা প্রস্তুত এই নির্বাচনে কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কিভাবে এই নির্বাচনে লড়াই দিতে হয়, সে বিষয়ে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। জরিপ যতগুলো হয়েছে বেশিরভাগ জরিপেই দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি আবারও তৃতীয়বারের মতো তারা সরকার গঠন করতে পারেন, এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। আপনারা কি মনে করেন, আপনারা কোন কোন দিকে পিছিয়ে, নাকি আপনারা নিজেদেরকে শক্তিশালী মনে করেন? না, দেখুন, এখানে আমরা বলছি সার্ভের বিজ্ঞানসম্মতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। কারণ একটা সার্ভে কতটা বৈজ্ঞানিক ভাবে হচ্ছে, একটা ভারতবর্ষের মতো দেশে আপনারাও জানেন প্রায় 100 কোটির কাছাকাছি ভোটার আছে। তো সেই 100 কোটি ভোটারের মধ্যে মাত্র 10,000 লোকের কাছে গিয়ে একটা আমি সার্ভে করে দিলাম যে এই দল 300টা আসন পাবে, ওই দল 200টা আসন পাবে, ওই দল 25টা আসন পাবে, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা এটা আমার থেকেও ভালো বুঝবেন আশা করি। তো সেই জায়গা থেকে আমরা পূর্ণভাবে আস্থাশীল। আমরা এক্সিট পোলেও বিশ্বাসী না, ওপিনিয়ন পোলেও বিশ্বাসী না, আমরা বিশ্বাসী মানুষের রায়দান, মানুষের পোলে। আর সেই মানুষের রায়দান আমরা বিশ্বাস করছি ভারতবর্ষের মানুষ 10 বছরের বিজেপি শাসন আজকে অতিষ্ঠ, তাই আবার জাতীয় কংগ্রেসের সেই শাসনকে ফিরিয়ে আনতে গণভোটের আকার দেবেন। পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি? সেখানে যে জরিপ দেখলাম সেখানে কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের নাম আসছে, বিজেপির ব্যাপারটাও আসছে, তারাও শক্তিশালী হচ্ছে। বামদের সেভাবে জরিপে আমরা খুঁজে পাচ্ছি না, কংগ্রেসকেও সেইভাবে আমরা দেখলাম না জরিপে। এটি নিয়ে কি বলবেন, আপনাদের মত কি? না, দেখুন, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের বিষয়টা একটু আলাদা সারা দেশের থেকে। দেখুন, আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারাও আমরা বাংলাভাষী, আপনারা বাংলাদেশের মানুষ, আপনারাও বাংলাভাষী মানুষ। বাংলাদেশে আমাদের বহু আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল মারফত। প্রথমত দেখুন, পশ্চিমবঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে দুর্নীতিকে কার্যত প্রাতিষ্ঠানিক আকার দিয়ে বসেছে, ওই কার্যত এই তৃণমূল দল, তৃণমূলের সরকার, ঠিক সেই জায়গায় তার বিরুদ্ধে আমরা প্রত্যেকে একজোট হচ্ছি, পশ্চিমবঙ্গের মানুষ রায়দান করবে। এবং আমি বলে রাখছি, এই রায়দান 4 জুন যখন রেজাল্ট বেরোবে আপনারা দেখে নেবেন। কার্যত তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এবং বামফ্রন্টের যে জোট হয়েছে তার পক্ষে দাঁড়িয়ে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের জন্য শুভকামনা জনাব নীলাভ বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের সাথে যুক্ত ছিলেন ভারত থেকে, ভারতের নির্বাচন নিয়ে কথা বলছিলেন। পরের প্রসঙ্গ, মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী রেখেছে জান্তা সরকার। জান্তা সরকারের মুখপাত্র মিন তুং জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু সু চি নয়, বয়স্ক বন্দীদের শারীরিক অবস্থা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত। এর আগে গত বছরের সেপ্টেম্বরে কারাবন্দী সু চির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানায় তার ছেলে কিম অ্যারিস। রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও টেলিকমিউনিকেশন আইন ভাঙা সহ বেশ কয়েকটি মামলায় 27 বছরের সাজা হয়েছে সু চির। 2021 সালে তাকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। সেই সময় স্টেট কাউন্সিলর সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে আটক করা হয়। ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডের সাথে আছি ফারাবি হাফিজ। নজিরবিহীন এক ঘটনা ঘটে গেছে। বৃষ্টিপাতে তলিয়ে গেছে মধ্যপ্রাচ্যের 3 দেশ।
৭৫ বছরের মধ্যে এমন বৃষ্টি দেখেনি মরু অঞ্চলের মানুষ। পানির নিচে তলিয়ে গেছে শারজা, আবুধাবির মতো শহর। রানওয়ে ডুবে গিয়ে অচল অবস্থায় দুবাই বিমানবন্দর। তুমুল ঝড় হয়েছে। আকস্মিক বন্যায় একজন বাংলাদেশি সহ অন্তত ২০ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। নজিরবিহীন ঝড় বৃষ্টি আর বন্যার কবলে মধ্যপ্রাচ্য। ৭৫ বছরের রেকর্ড বন্যার সাক্ষী হল সংযুক্ত আরব আমিরাত। তুমুল বৃষ্টি আর ঝড়ে অচল হয়ে পড়েছে দুবাই। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। বাতিল করা হয়েছে ৫০০-র বেশি ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। ডুবে গেছে মেট্রো স্টেশন, ক্ষতির মুখে দুবাই মল সহ মল অব দ্য এমিরেটস। শহরের বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেছে এক বাংলাদেশির। বৃষ্টির কারণে গাড়িগুলো সব বিকল্প হয়ে গেছে, মানুষের অনেক সমস্যা হয়েছে কাজে যেতে। আর ২-১ দিনের মধ্যে এগুলা সমস্যা হয়ে যাবে, গাড়িগুলা যে আটকে গেছে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে প্রতিবেশী বাহরাইনেও। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল সহ বহু বেসরকারি প্রতিষ্ঠান। সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমিরাত ও বাহরাইনে আঘাত হানার আগে ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টির তাণ্ডব দেখেছে ওমান। যে দুর্যোগে দেশটিতে শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের। এখনও পানির নিচে তলিয়ে বহু এলাকা। এতে নাগরিকদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। এড়িয়ে চলতে বলা হয়েছে বন্যা কবলিত অঞ্চল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। যেটা কোনোদিন দেখা যায় না। মধ্যপ্রাচ্যের বন্যা নিয়ে আরও খবর জানাতে চাই। সরাসরি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী ইশতিয়াক আসিফ। ইশতিয়াক, কি অবস্থা? এরকম খবর আমরা যখন 1949 সালের পর থেকে যে রেকর্ড শুরু করা হয় যে বৃষ্টিপাত কত হলো, এরকম খবর আমরা শুনি নাই, দেখি নাই, এবং এরকম হতে পারে সেই আন্দাজও ছিল না। পরিস্থিতি কি যদি একটু জানান। ধন্যবাদ ফারাবি হাফিজ। এই যেমনটি আপনি বলছিলেন, আসলে ৭৫ বছরের মধ্যে এটি হচ্ছে সব ধরনের রেকর্ড ভেঙে আসলে এটি প্রথম বন্যা যেটি সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। অর্থাৎ এই ধরনের বন্যা আপনি কখনো দেখেননি এখানে আমিরাত প্রবাসী, এবং এই আমিরাতেও এই ধরনের বন্যা কখনো হয়নি। আমিরাতের বিভিন্ন প্রদেশে আসলে যে প্রধান যে সড়কগুলো রয়েছে, একই সাথে বিভিন্ন প্রদেশের বিভিন্ন অঞ্চলগুলো আসলে অনেক ক্ষেত্রে আসলে বলা যায় মানুষ কাজে যেতে পারছে না, তলিয়ে গিয়েছে। এই ধরনেরই অবস্থা। আপনারা যদি দেখেন, আমার ঠিক পাশে আসলে রাস্তার ঠিক বিপরীতেই আমি দেখানোর জন্য অনুরোধ জানাচ্ছি। দেখা যাচ্ছে এখানে যদিও বা এখানে অল্প পানির কারণে এখানে যান চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটছে। এভাবে আসলে বিভিন্ন জায়গাতে আসলে আমরা দেখেছি এখানে অনেক জায়গাতে আসলে গতকাল বন্যার পানি অতিরিক্ত হওয়ার কারণে অনেকের গাড়ি বিকল হয়ে পড়েছে। গাড়ি রাস্তায় রেখেই তারা বাসায় যেতে বাধ্য হয়েছে। এই ধরনেরই আমরা রাস্তাঘাটে চলার সময় অনেক গাড়ি এরকম দেখতে পেয়েছি। এবং একই সাথে কিন্তু বিভিন্ন শপিং মল, অল্প কিছু শপিং মল পানিতে প্লাবিত হয়েছে। এবং বিভিন্ন এখানে দুবাই এয়ারপোর্টে যে রানওয়ে রয়েছে, রানওয়ে বন্ধ রয়েছে এমনও শুনতে পেয়েছি, আমরা তথ্য পেয়েছি। দুবাই এয়ারপোর্টে সারা পৃথিবীর কানেক্টিং ফ্লাইট, বলা যায় যে দুবাই একটা হাব। সেই জায়গা এমিরেটস সহ মানে অন্যান্য ফ্লাইটের কি পরিস্থিতি? আমরা যতটুকু জানতে পেরেছি এখানে অনেক ক্ষেত্রে আসলে বিভিন্ন ফ্লাইটগুলো বন্ধ রাখা হয়েছে, কারণ যেহেতু এখানে কিছু রানওয়ে বন্ধ আছে, সেহেতু এখানে হয়তো বা বিমান অবতরণ বা উড্ডয়ন করতে পারবে না। সেই ক্ষেত্রে আসলে এখান থেকে আসলে যারা যাচ্ছেন যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে সবকিছু যে বন্ধ রাখা হয়েছে তাও না, কিছু কিছু খোলাও রাখা হয়েছে। একই সাথে কিন্তু সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ আমিরাত সরকার চেষ্টা করছেন ২-১ দিনের মধ্যেই হয়তো আমরা আবারও সেই পূর্বের আমিরাতকে ফিরে পাবো, সেই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ ইশতিয়াক, সাবধানে থাকবেন। এটি আসলেই ভিন্ন রকমের খবর। এটি আমরা আগে কখনো শুনি নাই, দেখি নাই, এবং কল্পনায়ও সম্ভবত আসে নাই। যেটি ইশতিয়াক বলছিলেন, বাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী দিনে দিনে প্রতিকূল হয়ে উঠছে মানুষের অবহেলায়, যার প্রভাব এরই মধ্যে মাথাচাড়া দিচ্ছে দেশে দেশে। যেটি দেখলেন এই খবরে, একদিকে যখন তীব্র দাবদাহ আমাদের এদিকটায়, খরার রুদ্র মূর্তি বলা হচ্ছে, আর অন্যদিকে তখন এই সর্বনাশা বন্যা, মরুভূমিতে বাড়ছে বৃষ্টিপাত, সভ্যতাকে গুড়িয়ে দিচ্ছে ভূমিকম্প। আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি, বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ।
বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্য মতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর। জলবায়ু পরিবর্তনের কারণে 2023 সালে মারাত্মক ঝড়, খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব। এল নিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা 19 শতকের তুলনায় 1.52 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার প্রভাবে ক্রমাগত বন্যা, ভূমিকম্প, ভূমিধস, সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে। অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে 18 জনের। গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয় অন্তত 30 জনের। চলতি মাসে তাইওয়ানে গত 25 বছরের মধ্যে শক্তিশালী 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধসে মারা যান 25 জন। বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই। মোর্শেদ শোভন, চ্যানেল 24। ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পর। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। এবারে এক নজরে জানিয়ে দিচ্ছি বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর। গাজায় আল মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 56 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ নিয়ে চলমান যুদ্ধে প্রাণহানি বেড়ে প্রায় 34,000-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 76,600। ইসরায়েলের উত্তরাঞ্চলে আরব আল আরামসি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল্লাহ। এতে আহত হয়েছেন 18 ইসরায়েলি নাগরিক। জবাবে লেবাননে বিপুল শক্তিতে আগ্রাসন শুরু করেছে তেল আবিব। ইউক্রেনের চেহরনিভি অঞ্চলে 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে প্রাণ গেছে 16 ইউক্রেনিয়ার। পশ্চিমা মিত্রদের কাছে অস্ত্রের সরবরাহ বেগবান করতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দর্শক, এই ছিল ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। শুভকামনা সবার জন্য।